ভাই, একটু তাড়াতাড়ি চালান না। এটা সিনেমা না তো যে স্লো মোশনে চালাচ্ছেন। আনোয়ারা বেগম বললেন, বাবা একটু তাড়াতাড়ি চালাও, রাস্তায় তো মরে যাবে এভাবে গাড়ি চালালে। ড্রাইভার শুনল, তবে কিছুই বলল না। এদিকে কুহু না পারছে কিছু বলতে, না পারছে সইতে। সে শুধু শুধুই আহনাফকে খাটাস বলে। আসল খাটাস তো তার বাড়িতেই। অ্যাম্বুলেন্স ডেকে ফেলল, তবুও একটাবার চোখে পানি ছেটালো না। হঠাৎ আয়ন বলে উঠল, টিক টিক শব্দ আসছে কোথা থেকে? আমরা তো কেউ ঘড়ি পরিনি, আর ঘড়ির শব্দও তো এমন না। আনোয়ারা বেগমেরও কপাল কুঁচকে গেল। সত্যিই তো, অনেকক্ষণ ধরে শব্দটা হচ্ছে, কিন্তু এটা কিসের শব্দ? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার নজর গেল আয়ানের বসা জায়গাটার দিকে। নিচের দিকে তাকাতেই তার আত্মা কেঁপে উঠল। বোম! আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, ও খোদা, এ তো দেখি বোম! আয়ান! আয়ান নিচের দিকে উকি দিতেই লাফিয়ে উঠল। এ ভাই, গাড়ি থামান, অ্যাম্বুলেন্সে বোম! ড্রাইভার হতভম্ব হয়ে গেল। এদিকে কুহু এটা শুনে ধরফড়িয়ে উঠে বসল। আয়ান তা দেখে আরও ভরকে গেল। ভয়ে আনোয়ারা বেগমের কোলে উঠে গেলে সে চেঁচিয়ে উঠল, ও মা গো! আনোয়ারা বেগম নিজেও চমকে গেছেন। কুহু এদিকে ভয়ার্ত স্বরে বলে উঠল, কোথায় বোম? আল্লাহ গো! আয়ান মায়ের সাথে চেপে বসে রয়েছে। সে হাত দিয়ে দেখালো। কুহু তা দেখতেই চেঁচিয়ে উঠল, এই খাটাস ড্রাইভার, গাড়ি থামান না কেন? ড্রাইভার ভয়ার্ত স্বরে বলে উঠল, গাড়ির তো ব্রেক ফেল হয়ে গেছে। কুহু আর আয়ান এবার বলে উঠল, আবার? কুহু চেঁচিয়ে উঠল, মানুষ অ্যাম্বুলেন্সে উঠে বাঁচার আসে, আর এখানে দেখো অ্যাম্বুলেন্সে বোম নিয়ে রেখেছে। আবার এখন বলছে ব্রেক ফেল, ঘোড়ার অ্যাম্বুলেন্স। ড্রাইভার বলে উঠল, এটা এমপির বাড়ি যাওয়ার কথা, এজন্যই হয়তো কেউ। কুহু আয়নের কলার ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই আয়নের বাচ্চা, তোকে অ্যাম্বুলেন্স আনতে কে বলেছিল? চোখে পানি ছেটালেই তো হতো। এই খাটাস, কথা বলিস না কেন? এখন কি হবে? আনোয়ারা বেগম কিছু বলতে যাবে, তখন ড্রাইভার গাড়ি থেকে লাফ মেরে দেয়। সবার চোখ বড় বড় হয়ে যায়। কুহু কান্না করে ফেলল। আল্লাহ, জীবনে আর মরার অভিনয় করব না, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। আনোয়ারা বেগম তেতে বলে উঠলেন, মুখপুরি, তুই অভিনয় করেছিলি? আয়ান বলল, আরে ছাতার মাথা, চুপ করবে তোমরা? জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আর এরা। আয়ান কুহুর দিকে তাকালো, কুহুও তাকালো। এদিকে গাড়ি এলোপাথারি যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। আয়ান বলে উঠল, আর কোনো উপায় নেই। কুহুও মাথা নাড়ালো। আয়ান দরজাটা খুলে ফেলল অ্যাম্বুলেন্সের। আনোয়ারা বেগম কপাল কুঁচকে ওদের দুজনকে দেখছে। উনি বলে উঠলেন, এই যা করার তাড়াতাড়ি কর, বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে আমার, কত কাজ বাকি। আয়ান বোকা বনে গেল এহেন কথায়। বাঁচবে কিনা তার নেই ঠিক, আর তার মা আছে বাড়ির কাজ নিয়ে। এদিকে আয়ানকে এত ভাবতে দেখে কুহু ওর পাছে একটা লাথি দিয়ে ওকে ফেলে দিল অ্যাম্বুলেন্স থেকে। ভাগ্যিস পেছনে কোনো গাড়ি ছিল না। আনোয়ারা বেগম হাঁ হয়ে গেলেন। উনি কিছু বলতে গেলে কুহু ওনার হাত ধরে জাম্প মারল গাড়ি থেকে। আনোয়ারা বেগম এমন একটা সময়ও কুহুকে বকতে ভুললেন না। মুখপুরি কলঙ্কিনী অপয়া মেয়ে কোথাকার। অ্যাম্বুলেন্সটা এলোপাথারি যেতে যেতে খাদে পড়ে গেল। আর তখনই বিকট একটা শব্দ হলো। মানুষজন গাড়ি থামিয়ে এগিয়ে এলো। তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। মানুষজন ভিড় জমাতে লাগলো। কেউ বা ভিডিও করতে লাগলো, তাও একটা মানুষ এগিয়ে এলো না তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এদিকে কুহু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো সব। জ্ঞান হারানোর আগে একটা কথাই বলল, বাঙ্গির কপাল। সকাল গড়িয়ে বিকাল। সকালের সেই দুর্ঘটনা এখন সব টিভি চ্যানেলে দেখাচ্ছে। শুক্রবার ছিল আজ, যার দরুন আহনাফও বাসেই ছিল আজ। সে টিভি চ্যানেলে দুর্ঘটনার খবর দেখছে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই, দাঁতে দাঁত চেপে দেখছে সে। ঠিক তখন তার ফোনটা বেজে উঠল। আহনাফ একটাবারও দেখল না কে কল করেছে। বারবার বাজতে থাকলে সে ফোনটা আছাড় মারে। মাথার চুল খামচে ধরল সে। কী করে প্ল্যান ফ্লপ হলো? টিভিতে তখন খবরের চ্যানেলে চলছিল। সাংবাদিক হঠাৎ বলে উঠলেন, সকালে সেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের নাম জানা গিয়েছে। তারা হলেন জলিল আহমেদ, আয়ন সিদ্দিকী, আনোয়ারা সিদ্দিকী এবং কুহু শেখ। জানা গেছে তাদের মাঝে একজন নিহতও হয়েছেন। তাছাড়া আহনাফ এক মুহূর্তের জন্য থমকে গেল। মাথা উঁচু করে টিভির দিকে তাকালো সে। বিড়বিড় করে আওড়ালো, কুহু শেখ। সে দৌড়ে টিভির কাছে গেল। টিভির হেডলাইনে উঠছে সবার নাম। আহনাফের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আহনাফ পর মুহূর্তেই হেসে বলতে লাগলো, না, আমার তিলোত্তমা না। তিলোত্তমা অ্যাম্বুলেন্সে কেন আসতে যাবে? না না। ঠিক তখন প্রত্যেকের চেহারা দেখাতে লাগলো চ্যানেলটাতে। আর বারবার বলা হচ্ছে যে একজন মারা গিয়েছে। তবে কে মারা গেছে তা এখনও জানা যায়নি। কুহুর ছবিটা আসতেই আহনাফ থমকে গেল। কিন্তু কুহু কোথা থেকে চলে আসলো সেটা তার বুঝে আসছে না। সে আপাতত এসব ভাবতেই চাইছে না। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেই নিহত ব্যক্তিটাকে। তিলোত্তমা? না না। আহনাফ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা তার।
কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট করলো সে। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। চোখ ঝাপসা হয়ে এলো তার। আহনাফের চোখ লাল হয়ে গেল এক পর্যায়ে। বড্ড বিরক্ত হলো সে। এই মেয়ে আহনাফ শাহরিয়ারকে কান্না করিয়ে ছাড়ল, ভাবা যায়? আহনাফ লাস্ট কবে কান্না করেছিল? তার 15 বছর বয়সেই তো, ঠিক যখন তার মা মারা যায়। আর আজকে কাঁদল সে। একবার এই মেয়েকে হাতে পাক সে সব উসুল করে ছাড়বে। আহনাফ কোনো মতে হাসপাতালে পৌঁছালো। হাসপাতাল মিডিয়ায় ভরপুর, কারণ এখানে এমপি সাখাওয়াত আলমও ভর্তি হয়েছেন, যাকে আনতে অ্যাম্বুলেন্সটারই যাওয়ার কথা। আহনাফ দাঁতে দাঁত চেপে গালি দিল কয়েকটা। গাড়িতে রাখা মাস্ক আর ক্যাপটা পরে বেরিয়ে গেল সে। ধাক্কাধাক্কি করে কোনো মতে ভেতরে গেল সে। রিসেপশনে গিয়ে কুহু নামটা বলতেই লোকটা বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আহনাফ উপর নিচ মাথা নাড়ালো। লোকটা বলে উঠল, মারা গেছে, লাশ মর্গে রাখা হয়েছে। আহনাফ থমকে গেল। মাথা কাজ করা বন্ধ করে দিল তার। মনে হলো যেন সে ভুল শুনছে। সে ভুল শুনেছে নাকি জানতে আবার জিজ্ঞাসা করলো সে, বুঝিনি, আবার বলবেন প্লিজ। মারা গিয়েছেন। আহনাফের মনে হলো যেন তার বুক বরাবর কেউ তীর ছুঁড়ে মেরেছে। তার তিলোত্তমা। তিলোত্তমা নেই? না, এটা হতে পারে না। এখনও তো তাদের কত পথ চলা বাকি। পথ চলাটা শুরুই বা হলো কোথায়? তিলোত্তমা তাকে ছেড়ে যেতে পারে না। এখনও তো মনের কথাটাই জানানো হলো না তাকে। সে পেছনে যেতে যেতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। বাঙ্গির নাতি, কোলে এসে পড়বেন নাকি? আহনাফ চমকালো কথাটা শুনে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরল। অবিশ্বাস্য চাহনি তার। তার তিলোত্তমা। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আহনাফ থমকে গেল। কুহু আহনাফকে মাস্ক আর ক্যাপ পরে চিনতে পারল না। আহনাফের মনে হলো সে ভুল দেখছে। পরক্ষণেই কুহু বলে উঠল, বাঙ্গির নানা, সরেন তো। আহনাফ বুঝল এটা সত্যিই তার তিলোত্তমা। আহনাফ চাপটে জড়িয়ে ধরল তাকে। কুহুর ব্যান্ডেজকৃত হাতটাতে চাপ লাগলো এতে। কুহু চেঁচিয়ে উঠল। আহনাফের সেসবে খেয়াল নেই। সে তার তিলোত্তমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। কুহু প্রথমে চেঁচালেও পরক্ষণে থেমে গেল আহনাফের কান্নার শব্দে। আমার তিলোত্তমা, আমার জান, আমার কলিজা, কেন ওই অ্যাম্বুলেন্সে উঠেছিলে তুমি? আহনাফ মাস্ক খুলে ফেলল। কুহুর মুখে এলোপাথারি চুমু খেতে লাগলো সে। আশেপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে। কুহু বোকা বনে গেল। আহনাফ, এই খাটাস লোকটা কোথা থেকে এলো? আর কি করছে এসব? আহনাফ নিজেকে সামলাতে ব্যর্থ হয়েছে। সে কেঁদেই চলেছে। তার আত্মাটাই তো বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। কুহু বলে উঠল, কী করছেন? সবাই দেখছে। আহনাফের সেসবে খেয়ালই নেই। সে কাঁদছে। কুহুর কী হলো কে জানে। সে আহনাফের পিঠে হাত রাখল। শান্ত হন, ঠিক আছি, মানুষ দেখছে, কান্না থামান। আহনাফ হেঁচকি তুলে কাঁদছে। কুহু হতভম্ব। তার জন্য কেউ কাঁদছে? এটাই বুঝি প্রথম। কিন্তু কেন কাঁদছে? তার তো কিছুই নেই। না আছে রূপ, না আছে ভালো কোনো গুণ। এদিকে আহনাফ কেঁদেই চলেছে। কুহু কয়েকবার ভালো মতো থামতে বলল, কিন্তু সে থামল না। কুহু এবার চেঁচিয়ে বলল, এই খাটাস, থামতে বলছি না আমি? চোখ না ঝর্ণা যে থামতেছে না? আহনাফ থামল। অনেকটা সময় নিয়ে। সে হঠাৎ কুহুকে ছেড়ে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে এলোপাথারি মারতে লাগলো। ভুল তথ্য দেওয়ার জন্য বসিয়েছে তোকে এখানে। লোকটা বলে উঠল, আরে ভাই, আপনি তো পুরা নামটা বলেননি। আরে কুহু নামে আজই একজন মারা গিয়েছে। আল্লাহ গো, পুরো নাম তো বলবেন। আহনাফ থামল না। কুহু বলে উঠল, বাঙ্গির কপাল, সকাল থেকে আজ সবাই আমাকে মারতেই আছে। যত দোষ আয়ান ঘোষ। খাটাসটা চোখে পানি ছেটালে আর আজ এত কিছু হতো না। সবার নজর এদিকে চলে আসলো। আহনাফ বলল, এই শালা, তুই আমাকে বলেছিস পুরো নাম বলতে? বিশ্বাস? আজই তোকে জ্যান্ত পুঁতে দিতাম আমি। একটুর জন্য হার্ট ফেল করিনি আমি। তোর এই একটা নিউজ আমার কী অবস্থা হয়েছিল ধারণা আছে? ভাই মাফ করে দেন, আর হবে না। আহনাফ ওর মাথার একটা গাঁট্টা মেরে চলে আসলো। কুহু গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ নরম সুরে বলে উঠল, তুমি ঠিক আছো? কুহু ওপর নিচ মাথা নাড়ালো। আহনাফ পেছনে ঘুরে লোকটাকে আবার চোখ দিয়ে শাসালো। এরপর বলে উঠল, তুমি অ্যাম্বুলেন্সে কী করছিলে? কুহু বলে উঠল, নিশ্চয়ই পিকনিকে যেতে উঠিনি, হসপিটালে আসতে উঠেছিলাম। আহনাফের এমনিতেই রাগ উঠে রয়েছে, তার উপর এই মেয়ের তেরা কথা। তাও সে ঠান্ডা মাথায় বলল, কার কী হয়েছিল? আগে আমার পরিবারকে খুঁজে দিন, ওদের খুঁজে পাচ্ছি না। আহনাফ সূচক শব্দ করে রিসেপশনে গেল। পেছনে পেছনে কুহুও গেল। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল, আয়ান সিদ্দিকী আর আনোয়ারা সিদ্দিকী। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আয়ান সিদ্দিকী মারা গেছে। আর আনো? কুহু ওই মুহূর্তে বলে উঠল, কিন্তু আয়ান ভাইকে তো আমি একটু আগে জুস খেতে দেখে আসলাম। আমি তো মামিকে খুঁজে পাচ্ছি না। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকালো। লোকটা একটা শুকনো ঢোক গিলে আহনাফের দিকে তাকালো। এখন আর একটা কথাই মাথায় আসলো, খাতাম, টাটা, বাই বাই। আপনারা তো নিজেদের চোখে দেখলেন সব। ওই অ্যাম্বুলেন্সটাতে করে আমার আসার কথা আজ। ষড়যন্ত্রটা কে করেছে তা তো বেশ ভালোই বুঝতে পারছি আমি।
তবে জনগণ এভাবে অন্ধ হয়ে থাকলে আমার আর কিছুই বলার নেই। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বুক ব্যথাটা বেশি হচ্ছিল, তাই আমাদের গাড়িতে করেই আমাকে আনা হয়। ভাবতে পারছেন একটাবার যে ওই অ্যাম্বুলেন্সে থাকলে কি হতো? আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা দয়া করে অন্ধ হয়ে বসে থাকবেন না। রুখে দাঁড়ান আপনারা, কারণ আপনারাই আমার শক্তি। আজ আল্লাহর দয়ায় আমি বেঁচে গেছি। তবে এতে কি আমি অনেক খুশি? একদমই নয়। আজ কতগুলো মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে, একজন নাকি মারাও গিয়েছে। এই একজন আমাদের কাছে শুধু একটা সংখ্যা, যার কাছে সেই বুঝতে পেরেছে যে এই একজন আসলে কী ছিল তাদের জন্য। আর কত কী হবে আমার জানা নেই। সাখাওয়াত আলম টিস্যু দিয়ে চোখ মুছলেন। একজন সাংবাদিক বলে উঠল, স্যার, আপনি কি সাবেক এমপিকে সন্দেহ করছেন এই ঘটনায়? কিন্তু উনি তো আর রাজনীতি করবেন না বলেই জানিয়েছিলেন। তাহলে উনি কেন এমনটা করবেন বলে আপনার মনে হয়? সাখাওয়াত আলম হাসলেন এই প্রশ্নে, এরপর বললেন, কার মনে কী আছে সেটা তো আর আমি বলতে পারবো না, তাই না? সামনে নির্বাচন, সে যে আবার ফিরবে না তারই বা কী গ্যারান্টি? আরেকজন সাংবাদিক বলে উঠলেন, স্যার, আপনি সাবেক এমপিকে সন্দেহ করছেন, কিন্তু আপনার বিপক্ষ দলকে সন্দেহ করছেন না, কারণটা যদি একটু বলতেন। সাখাওয়াত আলম বললেন, সন্দেহের তালিকায় আমি যে তাকে রাখিনি এমনটা নয়, তবে আমার কিছু বলে যে সর্বপ্রথম তার দিকেই সবাই তীর ছুড়বে এটা তো জানা কথাই। আমার মনে হয় না তিনি এত কাঁচা খেলা খেলবেন। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ঘটনার যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব আমি নেব। আর যিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশেও আমিও থাকব, কারণ আজ আমার জন্যই এই মানুষগুলোর এই অবস্থা। আমি সাখাওয়াত আলম কথা বলতে পারলেন না আর, চোখ মুছতে লাগলেন। ভদ্রলোক এক পর্যায়ে সাখাওয়াত আলম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। তার পিএ হারুন রহমান সকল সাংবাদিকের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা প্লিজ বাইরে যান। এমনিতেই ডাক্তার এত মানুষ স্যারের কেবিনে থাকতে নিষেধ করেছেন। স্যারও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন, হিতে বিপরীত হতে পারে। এখন প্লিজ আপনারা যান, উনি সুস্থ হলে আপনাদের ডাকা হবে, এখন যান। সাংবাদিকদের ঠেলে ঠেলে বের করে দেওয়া হলো। হারুন রহমান ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। সাখাওয়াত আলম টিস্যুটা ছুঁড়ে মারলেন দূরে, এরপর হো হো করে হাসতে লাগলেন। দেখেছ হারুন, একেই বলে ভাগ্য। আমাকে মারতে চেয়েছিল, এতই সহজ, এখন উল্টো নিজে ফেসে গেল। হারুন রহমানও হাসলেন। সাখাওয়াত আলম বললেন, ওকে রাজনীতি থেকে সরানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল না। তিলে তিলে ওকে মারবো আমি। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আমি ওর থেকে সব কিছু কেড়ে নেব, সব কিছু। হারুন রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললেন, পর্দার আড়ালে এই জীবন মৃত্যুর খেলা কতদিন চলবে আর আল্লাহই ভালো জানে। স্যার, মাফ করেন স্যার, আয়ান সিদ্দিকি পড়েছি স্যার, ছেড়ে দিন। কোহ বলে উঠল, এটা কি করলেন আপনি? এটা ঠিক হয়নি। লোকটা যেন আশার আলো দেখতে পেল। সে বলে উঠল, ম্যাডাম আপনি একটু। কোহ তার কথার মাঝে বলে উঠল, আর একটু উপরে ঝোলানো উচিত ছিল, একটু ভুল হয়ে গিয়েছে। লোকটা থতমত খেয়ে গেল যেন। আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে রয়েছে। আহনাফ লোকটাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আহনাফ বলে উঠল, আর উপরে ঝোলাবো? কোহ বলে উঠল, আচ্ছা থাক, লাগবে না আর। আহনাফ বলে উঠল, না না লাগবে, তুমি যখন বলেছ তখন লাগবেই। লোকটা বোকা বনে গেল। আহনাফ তাকে আরেকটু উঁচুতে ঝুলিয়ে দিল। লোকটার মনে হলো সে একটা খেলনা, পছন্দ হয়নি বলে আরও উপরে ঝুলিয়ে দিল। আশেপাশের মানুষ হাসতে লাগলো। আহনাফ কুহুর দিকে এগিয়ে গেল। লোকটা কাঁদো কাঁদো সরে বলে উঠল, স্যার, আপনার বিশ্বাস না হলে আপনি দেখুন, এই নামে আজকেই মারা গিয়েছে একজন। আহনাফ বলে উঠল, তোর নামটা কি? ডেড লিস্টে অ্যাড করে দিচ্ছি নামটা। লোকটা চোখ বড় বড় করে তাকালো, এরপরে কাঁদো কাঁদো সরে বলে উঠল, স্যার, এবারের মতো মাফ করে দিন। আহনাফ শুনল না তার কথা। সে কুহুর হাত ধরে চলে গেল ওখান থেকে। তখন ধপ করে একটা শব্দ হলো। ওরা পেছন ঘুরে তাকালো, দেখলো যে লোকটার প্যান্ট ঝুলে রয়েছে ওপরে, আর সে চিৎপটাং হয়ে নিচে পড়ে রয়েছে। আহনাফ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হা, গুলিস্তানের প্যান্ট মনে হয়। কুহু বলল, ব্র্যান্ডের প্যান্ট বুঝি পাছায় আটকে থাকে সবসময়? আপনারটা ব্র্যান্ডের মনে হচ্ছে, একটু টেনে দেখব কি? আহনাফ চোখ বড় বড় করে তাকালো তো কুহুর দিকে। কুহু দাঁত কেলিয়ে বলল, ইয়ে মানে যদি অনুমতি দেন। কুহু আহনাফের প্যান্টের দিকে হাত বাড়াতে নিলে আহনাফ 2 কদম পিছিয়ে গেল। কুহু তা দেখে হু হা করে হেসে ফেলল। এদিকে বেচার রিসেপশনিস্ট শার্ট খুলে নিচে বাঁধতে লাগলো। সবাই হো হো করে হাসতে লাগলো তা দেখে। অথচ একটু আগে পর্যন্ত সবার মনে ছিল হাজারো দুঃখ, হাসি ছিল না কারো মুখে। হাসপাতাল তো আর কারো সুখের ঠিকানা নয়, অথচ এহেন ঘটনায় সবাই দুঃখ ভুলে হাসছে। এদিকে রিসেপশনিস্টের মান সম্মান যাচ্ছে। বেচারা শার্ট বেঁধে প্যান্টটাকে কোনো মতে নামিয়ে দিল এক দৌড়। এটা দেখে কারো হাসি থামছে না। মামি, কেমন আছো? আনোয়ারা বেগম চোখ খুলে তাকালেন। উঠতে চাইলে কুহু সাহায্য করলো।
তোরা ঠিক আছিস তো? আমার আয়ান? আমরা ঠিক আছি, তোমার কথা বলো। আনোয়ারা বেগম বললেন, তোরা ঠিক থাকলেই আমি ঠিক। কি একটা দুর্ঘটনা গেল, বাড়িতে গেলে কিছু ফকির মিসকিনকে খাইয়ে দেব। কুহু বলল, আচ্ছা তুমি রেস্ট নাও, শুনলাম আমাদের চিকিৎসার দায়িত্ব নাকি এমপি সাখাওয়াত আলম নিয়েছেন। আনোয়ারা বেগম হেসে বললেন, সামনে নির্বাচন যে, তাই। নির্বাচনের পরে হলে এর টিকিটটাও দেখতে পেতাম না। কুহু বুঝদারের মতো মাথা নাড়ালো। পরপরই সে বলল, এর তো টিকিটও নেই, পুরো খালি স্টেডিয়াম। আনোয়ারা বেগম হাসলেন, এরপর বলে উঠলেন, তোর হাল দেখি বেহাল, তুই এই অবস্থায় টই টই করে ঘুরছিস কেন মুখপুরি? কুহু হেসে বলল, এসব আঘাত আর গায়ে লাগে না এখন, মনের ক্ষত এর চেয়েও গভীর। আচ্ছা আমি আয়ান ভাইকে দেখে আসি। কুহু কথাগুলো বলে উঠে চলে গেল। আনোয়ারা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই মেয়েটার যে কবে একটু শান্তি মিলবে। ছোট্ট বয়স থেকে কত কী না গেছে মেয়েটার উপর দিয়ে। একটা ভুল মেয়েটার জীবন শেষ করে দিল। তাও এই জীবন মেনে নিয়ে সবসময় মুখটাকে হাসি খুশি ফুটিয়ে রাখে। আল্লাহ তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোর জীবনটাকে সুখে সুখে ভরে রাখবে। আনোয়ারা বেগম ওড়না দিয়ে চোখের পানি মুছল। আহনাফ বাহিরেই দাঁড়িয়েছিল। কুহু আসতেই সে এগিয়ে গেল। কুহু বলল, আপনি যেতে পারেন, আমি পেয়ে গেছি সবাইকে। আহনাফ কপাল কুঁচকাল। কুহু তা দেখে বলে উঠল, আপনার এই স্বভাবটা আমার একদম পছন্দ না, কথায় কথায় কপাল কুঁচকান কেন? আহনাফ বলে উঠল, আর হবে না। কুহু ভরকালো। এক কথায় বলেই দিল আর হবে না। সে আহনাফের দিকে তাকালো। আহনাফ তার দিকেই তাকিয়ে। কুহু বলল, আপনি আমার পেছন পেছন ঘুরছেন কেন? আপনার এত এত ইগো কই গেল? আহনাফ হাসল, এরপর বলল, আহনাফ শাহরিয়ারের নজরে পড়েছ মেয়ে। যখন একবার ঠিক করেছি তোমাকে আমার লাগবে, মানে তোমাকেই লাগবে। ইগো ফিগো গোল্লায় যাক। কুহু একটা হাই দিয়ে বলল, দেখতে থাকেন স্বপ্ন, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। আহনাফের ঠোঁট বেঁকে গেল। সে বলল, সময় কথা বলবে। কুহু বলল, আমি ওর মুখ সেলাই করে দেব। আহনাফ চসূচক শব্দ করল। কুহু একটা গা জ্বালানি হাসি দিয়ে দুই হাত উঁচিয়ে চলে গেল। আহনাফ পেছন থেকে বলে উঠল, ভালোবাসা থেকে অবসেশনের রূপ নিচ্ছ তুমি, হয় আমার না হয় কারোই নয়, মাইন্ড ইট। কুহু পেছনে না ঘুরিয়ে বলল, তাহলে কবরস্থানে দেখা হচ্ছে। আহনাফ বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। কুহুর যাওয়ার পানে প্রচুর পরিমাণে তেড়া ইমে। আহনাফ বলে উঠল, তোমাকে মারবো কে বলল? আহনাফের দুই হাত পকেটে ঢোকানো। সে দুই দিকে ঘাড় বাঁকালো। ঠোঁটে তার বাঁকা হাসি উপস্থিত। সে আবার মাস্ক পরে হাঁটা আরম্ভ করলো। যাওয়ার পথে রিসেপশনিস্টের সাথে আবার দেখা। বেচারা ভয়ে কী করবে বুঝতে পারল না। হাত উঁচু করে স্যালুট জানালো আহনাফকে। আহনাফ হেসে বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। আহান শাহরিয়ার গ্লাসে ওয়াইন ঢালছেন। হঠাৎ বেলটা বেজে উঠল। আহান শাহরিয়ারের কপাল কুঁচকালেন। এই সময় কে এলো? ওয়াইনের গ্লাসটা টেবিলে রাখলেন তিনি। দরজা খুলতে যাবেন, তার আগে নজরে এলো রিভলভারের দিকে। সাবধানের মার নেই, তিনি রিভলভারটাকে উঠিয়ে নিলেন। দরজার ছোট্ট ছিদ্রটা দিয়ে উকি দিলেন আহনাফ। আহান শাহরিয়ার থমকালেন খানিকটা। ওর আসার কারণটা ধরতে পারলেন। রিভলভারটা রেখে দরজা খুললেন তিনি। আহনাফের তেজি আঁখি যুগল তার দিকে। আহান শাহরিয়ার বললেন, কী সৌভাগ্য আমার, আহনাফ শাহরিয়ার আমার বাড়িতে, আসুন আসুন। আহনাফ ভেতরে এলো। এরপরই বলে উঠল, কেন করলে এমনটা? কেমনটা বলো তো? আহনাফের রাগ উঠল। সে বলল, নাটক করবে না একদম, মাথা গরম আছে। শুধু শুধু গ্যাস খরচ করে তরকারি রান্না করলাম, তোমার মাথায় বসিয়ে দিলেই তো হয়ে যেত, দেখি দেখি। আহান শাহরিয়ার ওর মাথায় হাত ছোঁয়ালেন। এরপরে ঝাটকা খাওয়ার মতো সরিয়ে বললেন, সেই গরম, ভাতটা বসিয়ে দিই, কী বলো? আহনাফের রাগ আজকে অনেক। সে পাশ থেকে একটা ফুলদানি তুলে আছড়ে মারল। আহান শাহরিয়ার হাসলেন, আরেকটা ফুলদানি এগিয়ে দিয়ে বলে উঠলেন, নাও। আহনাফ ছুঁড়ে মারল ফুলদানিটা। এরপর রেগে আহান শাহরিয়ারের শার্টের কলার ধরে বলে উঠল, আপনি মজা করছেন আমার সাথে মিস্টার আহান শাহরিয়ার? আপনার জন্য আজ আমি আমার নিজের ভালোবাসা হারাতে বসেছিলাম, কেন করলেন এমনটা? আহান শাহরিয়ারের কপাল কুঁচকালেন। ঠান্ডা স্বরে বললেন, আমি কি করলাম? তুমিই তো। আপনার কোনো ধারণা আছে আজকে কি হতে পারত? আপনার একটা ভুল ডিসিশনের জন্য আজ আমি আবার সর্বহারা হতাম। আহান শাহরিয়ারের হৃদয়ে লাগলো কথাটা, আজ আবার। আহান শাহরিয়ার কিছু বললেন না আর। আহনাফ নিজেও থেমে গেল। বাবার শার্টের কলার ছেড়ে সোফায় বসে পড়ল। মাথার চুল খামচে রাগ কন্ট্রোলের চেষ্টা করলো। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেল সে। আহনাফ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার। আই এম সরি বাবা, আমি অতটা রুড বিহেভ করতে চাইনি। আহান শাহরিয়ার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, চুলে শ্যাম্পু করো না? এত খুশকি কেন? এত খারাপ দিন চলে তোমার যে শ্যাম্পু কিনতে পারো না? আহনাফ হেসে ফেলল। সে চিনে তার বাবাকে, কথা ঘোরাচ্ছে সে।
আহনাফ তাকে ছেড়ে দিল। এরপর বলল, এগুলো খুশকি নয়, একটা বইয়ের অভাবে আমার চুলদের আত্মচিৎকার। একটা বউ থাকলে অন্তত যত্ন করতো। আহান শাহরিয়ার বলে উঠলেন, তো করো বিয়ে, এখন কি বৌমাকে তুলে আনতে হবে নাকি? আর বৌমা? তোমার জন্য তোমার বৌমা আজ পটল তুলতে বসেছিল। আহান শাহরিয়ার হাঁ হয়ে গেলেন। বলো কি, শেষ পর্যন্ত বৌমা আমার জন্য? আহনাফ মাঝপথেই থামিয়ে দিল তাকে। হোপ, ওইসব কিছু না। তাই বলো, আমি আরও কি না কি ভেবেছিলাম। নিউজ দেখো না? তোমার মাকে দেখেই আমি কাজ করার সময় পাই না, আবার নিউজ। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরের প্রত্যেকটা জায়গাতে তার মায়ের ছবি। আহান শাহরিয়ারের ফ্ল্যাট এটা। নিজের প্রিয়তমা স্ত্রীর ছবি দিয়ে সাজিয়েছেন পুরো ঘর। আহনাফ সবটা বলল আহান শাহরিয়ারকে। আহান শাহরিয়ার বললেন, বোমের কথাটা জানা ছিল না, ড্রাইভারকে তো বলনি। গাড়িতে বোম আছে শুনলে কোন মদন ওই গাড়িটা চালাবে? তাই চেপে গিয়েছিলাম। ড্রাইভার তো মারা গেছে। বেশি পণ্ডিতের না মারালেই হতো। ওই সাখওয়াতকে তো আমি ছাড়ছি না। এবার বাঁচলেও পরের বার বাঁচবে না। আর তুমি জানলে কিভাবে আমার প্ল্যান সম্পর্কে? লোক লাগিয়েছ আমার পেছনে? আহান শাহরিয়ার চুপ রইলেন। তিনি বললেন, তুমি আমার বাপ নও, আমি তোমার বাপ। তোমার আগা পাছা সব আমার চেনা। লোক লাগাতে হয় না। আহনাফ কিছুই বলল না। এখন এই লোকের সাথে কথা বলাই ঠিক হবে না। সে গ্লাসে ঢেলে রাখা ওয়াইনটা এক চুমুকে খেয়ে ফেলল। আহান শাহরিয়ার হাসলেন। তিনিও আরেকটা গ্লাসে ওয়াইন ঢেলে একটা গান চালালেন। হ্যান্ডলা গ্লাস, গ্লাসলাস স্কচ, আইস ইউ ফুল আ টিয়ার ইউ, এমটি লাইফ ইউ, গার্ল ইউ কাম ইউ, লাইফ রিভার্স গিয়ার ইউ। আহনাফের মুখটা দুঃখী দুঃখী হয়ে গেল। এই মেয়ে কবে বুঝবে তাকে? সে আবার ঢেলে দিল ওয়াইন। এরপর নিজেই গাইতে লাগলো, গড আই এম ডাইং নাও অ্যান্ড শি ইজ হ্যাপি হাউ, হার্টব্রেক সং ফর বয়েস, উই ডোন্ট হ্যাভ আ চয়েস, ওয়াই দিস কলাভেরি ডি। বাপ ছেলে সন্ধ্যার সময় মাতাল হয়ে নাচতে লাগলো, যেন দুজনেই বাচ্চা। হ্যালো মিস্টার আয়ান, কেমন আছেন এখন? দুঃখিত, সন্ধ্যা হয়ে গেল আসতে আসতে। আয়ান হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। হঠাৎ অপরিচিত একটা মেয়েলি স্বর, চোখ মেলে তাকালো সে। অপরিচিত একটা মুখ। মেয়েটা একগাল হেসে বলল, আমি নাতাশা, আপনি চিনবেন না, আমি চিনি আপনাকে। ইস, কী অবস্থাটা হয়েছে। আজকে সকালেই বোধহয় আপনাকে ডিসচার্জ করা হয়েছিল, তাই না? আয়ান হাবার মতো তাকিয়ে রয়েছে। নাতাশা তার হাত থেকে ফুলের তোড়াটা আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ানের ডান হাত ঝুলানো, তাই বাম হাত দিয়ে নিল। নাতাশা বলল, নিউজে আপনার ছবি দেখে আমার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল। কীভাবে যে এই পর্যন্ত এসেছি আমিই জানি। এরপর যখন জানলাম আপনি ঠিক আছেন, তখন ফুলের তোড়াটা কিনে আনলাম। সুন্দর না? আপনার প্রিয় সাদা গোলাপ দিয়ে বানিয়ে এনেছি। আয়নের বুঝে আসছে না কি হচ্ছে। এই মেয়ে একা একা কত কথা বলে যাচ্ছে। আবার তার প্রিয় ফুল সম্পর্কেও জানে। কিন্তু এই মেয়েটা কে? আইন কিছু বলতে নিলে নাতাশা বলল, আমি তেমন কেউই না। তবে হতে তো পারি, তাই না? আমার ফ্রেন্ড হবেন? নাতাশা হাত বাড়িয়ে দিল। আয়ন ভ্রু কুচকালো। সে বলল, মেয়ে মানুষের সাথে আমি বন্ধুত্ব করি না। তাহলে জেন্ডার চেঞ্জ করতে হবে বলছেন? কারণ বন্ধুত্ব তো আমি করবই। আয়ন খানিকটা বিষম খেলো। এই কথাটা সে আশা করেনি বোধ হয়। নাতাশা পানির গ্লাস এগিয়ে দিল। আরে কুল, মজা করছিলাম আমি। আয়ন পানি পান করে বলল, কে আপনি? আমাকে চিনেন কি করে? এটা জানতে হলে বন্ধুত্ব করতে হবে। আয়ন একটু ভেবে বলল, আমার কিন্তু অলরেডি একজন আছে, আর আমি তাকেই বিয়ে করব। তো ভয় পাচ্ছেন নাকি আমার সাথে বন্ধুত্ব করতে, যদি আমার প্রেমে পড়ে যান? আয়ন আবার বিষম খেলো। নাতাশা হেসে ফেলল। আয়ন চট করে বলে উঠল, এই, আপনি মিস্টার আহনাফের ফ্রেন্ড না? হ্যাঁ, ওই দিন আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, তবে শুধু আহনাফের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড না। আয়ন কিছু বলতে নিলে নাতাশা ওর বাহু চাপড়ে বলল, কংগ্রেচুলেশনস, আপনিই আমার বাচ্চার বাবা হবেন। কি? নাতাশা মেকে হেসে বলল, মানে ওই আর কি, বাবা মামা একই তো। কেউ বাবা থেকে মামা হয়, আবার কেউ মামা থেকে বাবা। আয়ন এক ভ্রু উঁচু করে বলল, এই, আপনার মতলবটা কি বলুন তো? আপনার বন্ধু হওয়া। আমি আপনার বন্ধু হব কেন? আমাকে মা বানানোর জন্য? হোয়াট? নাতাশা চশোচোখ শব্দ করে বলল, মানুষ ফ্রেন্ড হয় কেন? আয়ন বলল, কেন? নাতাশা একই সুরে বলল, কেন? হ্যাঁ, সেটাই তো কেন। আপনি জানেন না? না। নাতাশা দাঁত কেলিয়ে বলল, আমিও জানি না। আয়ন ফিক করে হেসে ফেলল। নাতাশাও হাসলো তা দেখে। পাখি না, পাখি ফাঁদে পড়েছে রে। নাতাশা হাত বাড়িয়ে বলল, তাহলে ফ্রেন্ডস? আয়ন ইশারায় ঝুলানো হাতটা দেখালো। নাতাশা ওকে একটা হাঁক করে বসলো। ঠিক আছে। তখনই কুহু এলো। আগে আসতে চেয়েও আসেনি মেয়েটা। নিজেও রেস্ট করেছে তখন। এখন এসে একে দেখছে সে। দরজা খোলাই ছিল। আয়নকে একটা মেয়ের সাথে এভাবে দেখে তার মস্তিষ্ক 3 বার ধুমতানানা বেজে উঠল।
ওরা দেখার আগেই সে সরে গেল। হাসপাতাল তো নয়, যেন একটা রঙ্গমঞ্চ। কুহু ভাবল মামির কানে কথাটা তুলতে হবে। পরেই আবার ভাবল এই মদনের জীবনে কেউ একজন এসেছে, এটাই অনেক। তার আর কি, সে তো এসব রঙ্গলীলা দেখতে এসেছে পৃথিবীতে। হ্যাঁ, রোদ সবসময় এই আয়নের কথা বলে আমাকে খ্যাপায়। এবারে এই কথাটা রোদকে জানাতেই হবে। কি মজা রে। কুহু নাচতে নাচতে যেতে লাগলো। এক পর্যায়ে উড়াধুরা নাচ শুরু করে দিল মেয়েটা। অবশেষে এই আয়ন নামক ঝামেলাটা তার কাঁধ থেকে নেমে অন্যের কাঁধে উঠেছে। এটা কি সাধারণ কথা? কুহু হঠাৎ দুই হাত সামনে এনে আর এক পা দিয়ে জোরে ফুটবলে লাথি দেওয়ার মতো বলল, ইয়াস। ঠিক তখন তার স্যান্ডেলটা উড়ে গেল। এদিক দিয়ে তখন আসছিলেন এমপি সাখাওয়াত আলম, পেছনে মিডিয়ার লোক। কুহুর স্যান্ডেলটা গিয়ে সোজা সাখাওয়াত আলমের চকচকে টাকে পড়ল। কুহু দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। চোখগুলো আন্ডা আন্ডা হয়ে গেল মেয়েটার। সাখাওয়াত আলমও থমকে গেছেন। জীবনে প্রথমবারই বাড়ি খেয়েছেন কিনা, মিডিয়ার লোকজন সেটা অলরেডি চেপেও ফেলেছে। এমপি সাখাওয়াত আলম খেয়েছেন জুতার বাড়ি। ঘটনা কতটুকু সত্য জানতে সাথেই থাকুন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। সাখাওয়াত আলম বড্ড নরম স্বরে বললেন, আর ইটস ওকে। মা, বসো তো তুমি। কুহু ভয়ে ভয়ে বসলো চেয়ারটাতে। কুহু যে কেবিনটাতে ছিল তারা সবাই এখন সেখানেই রয়েছে। মিডিয়ার লোকজনও রয়েছে। সাখাওয়াত আলম বললেন, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? কুহু একটু মেকি হাসলো এই কথা শুনে। এত ভালোভাবে কথা বলছে, ব্যাপারটা মোটেও সুবিধার নয়। মিডিয়া আছে বলে কি এত ভালোভাবে কথা বলছে? হতে পারে। কুহুর ভাবনার মাঝে হারুন রহমান বললেন, কি হলো মা, স্যারের কথার উত্তর দাও। কুহু ভাবনা থেকে বেরিয়ে এলো। সে হালকা হেসে বলল, আমি ঠিক আছি। যাক, তাহলেই ভালো। কুহু মুচকি হাসলো সাখাওয়াত আলমের কথায়। সাখাওয়াত আলম উঠে দাঁড়িয়ে কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থেকো মা, আজ আসি। কুহু চমকের পর চমক খেয়ে যেতে লাগলো। জুতোর বাড়ি খেয়েও এত ভালো করে কথা বলে কেউ? আবার মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছে। কুহু হালকা হেসে বলল, জি আঙ্কেল, আপনি কি ভোট দেব? সাখাওয়াত আলম হো হো করে হেসে ফেললেন এটা শুনে। বড্ড রসিক মেয়ে তো তুমি। তোমার যাকে ভালো লাগে তুমি তাকেই ভোট দিও। ভোটের জন্য বলিনি আমি। যাই হোক, আজ আসি। সাখাওয়াত আলম চলে গেলেন। সাখাওয়াত আলমের এরকম প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিউজ ছাপিয়ে ফেললেন। সাখাওয়াত আলমের নরম মন নিয়ে প্রশংসা করতে লাগলেন। তার জায়গায় অন্য কেউ থাকলে আজ হয়তো এই মেয়ের জেল হয়ে যেত। এরকম আরও অনেক কিছু বলতে লাগলো। সময় লাগলো কেবিন খালি হতে। কুহু স্বস্তির শ্বাস ছাড়ল। এত বড় একটা ঝামেলা থেকে সে বেঁচে গেল। তার কপাল এত ভালো হলো কিভাবে? নিশ্চয়ই সামনে এর চেয়ে বড় বাস দিবে তাকে, কারণ তার জন্য ভাগ্য এত ভালো হতে পারে না। আবার কী বাস খেতে চলেছে সে খোদা জানে। টেনশনে মেয়েটা 3বার ওয়াশরুমে গেল। ভাগ্য তাকে কী বড় বাস দিতে চলেছে আবার। বাঙ্গির কপাল, শালা ভালো কিছু হলেও চিন্তা করে। আসসালামু আলাইকুম। আহনাফের হুঁশ নেই। সে বমি করে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লটকে রয়েছে। আহান শাহরিয়ার মানা করা সত্ত্বেও আহনাফ বেশি নেশা করে ফেলে। এরপর বমি করে নাজেহাল অবস্থা। আহান শাহরিয়ার ওকে পরিষ্কার করিয়ে দেয়। রাত 9টা বাজে হয়তো। বারবার কল আসে, সে রিসিভ করে। কে কল দিয়েছে তার কোনো জানা নেই। আহনাফ শুধু বলল, আহনাফের এহেন ঘুম ঘুম নেশালো সুর শুনে রোদেলার ভেতরটা কেমন যেন করে উঠল। দরকার ছাড়া তার কথা হয় না আহনাফের সাথে। শেষ ওই যে ভার্সিটিতে কথা হলো, আর হয়নি। আচ্ছা, এ ছেলে সব কিছুই এত এত মুগ্ধ করে কেন? আহনাফ ভাই কবে যেন ওকে পাগল করে ফেলবে এমন করে করে। এই স্বর যে আগামী 1 মাসেও কি সে বলতে পারবে? হুম, পারবে না। আহনাফ ভাইয়ের কোনো কিছুই তো সে বলতে পারে না। রোদেলা আর সেসব ভাবনায় গেল না। সে বলে উঠল, আপনি ঘুমাচ্ছেন আজ এত তাড়াতাড়ি? আহনাফ রোদেলার স্বর চিনল না। তার কাছে মনে হতে লাগলো যে কুহু কল করেছে তাকে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার ঘুম ঘুম ভারী স্বরে বলে উঠল, তিলোত্তমা। রোদেলা থমকে গেল। সে কি ভুল কিছু শুনল? আহনাফ ভাইকে তাকেই বলল। সে নিশ্চিত হতে বলল, জি, কি বললেন? আহনাফ আবার ভারী স্বরে বলল, তিলোত্তমা। রোদেলা চমকালো। তিলোত্তমা? তাকে তিলোত্তমা ডাকলো আহনাফ ভাই? রোদেলার ভাবনার মাঝে আহনাফ বলে উঠল, এই তিলোত্তমা। রোদেলার ভেতরটা ধক করে উঠল এই ডাকে। সে বলল, হুম। তুমি বোঝো না কেন আমাকে? কবে বুঝবে আমায় বলো তো? রোদেলা বুঝতে পারছে না কিছু কী যে হচ্ছে। সে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? হুম। আমি তো ভালো ছেলে। কথাটা বলে আহনাফ কেমন খিলখিল করে হেসে উঠল। রোদেলা নিজেও হেসে ফেলল। সে স্পষ্ট বুঝলো যে আহনাফ ড্রিঙ্ক করেছে। আচ্ছা, মানুষ নেশা করলে নাকি সত্য কথা বলে। আহনাফ ভাইও কি তাহলে নিজের মনের কথাগুলো বলছে তাকে? রোদেলার মুখটা উজ্জ্বল হয়ে গেল খুশিতে। পরক্ষণে কিছু একটা মনে হতেই সেই হাসি গায়েব হয়ে গেল। সে বলল, আপনি কি আদৌ আমাকে চিনতে পেরেছেন? রোদেলার ভেতরের ধুকপুকানি বেড়ে গেল।
আহনাফ ভাই অন্য মেয়ের নাম বলে যদি। আহনাফ তখন বলল, আমার তিলোত্তমাকে আমি চিনব না? আমার তিলোত্তমা তুমি। রোদেলার কেমন যেন একটা লাগলো। সে বলল, সেটা তো বুঝলাম, আমার নামটা বলুন তো কি? আহনাফ হেসে বলে উঠল, কি মিসেস আহনাফ? বলুন না। জানি না, আমি শুধু এটুকুই জানি তুমি আমার তিলোত্তমা। রোদেলার ভেতর উথাল পাতালের ঝড় শুরু হয়ে গেল। আহনাফ ভাইও কি তাহলে তাকে পছন্দ করে? তার চোখ চিকচিক করতে লাগলো পানিতে। এত খুশি সে কোথায় রাখবে? তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে, তার আর কি কোনো কিছুর দরকার আছে? না। রোদেলা কি বলবে না বলবে বুঝতে পারলো না। এমনকি সে কী কারণে কল করেছিল সেটাও ভুলে বসলো। আহনাফ তখন তাকে আদর মেশানো সুরে ডাকলো, আই তিলোত্তমা। রোদেলা লাজুক হাসলো। তোমার হৃদয়টাতে কি একটুখানি জায়গা দেওয়া যায় না আমাকে? রোদেলার খুব করে বলতে ইচ্ছে হলো, পুরো হৃদয় জুড়েই তো আপনারই বসবাস আহনাফ ভাই, নতুন করে আর কি জায়গা দেব? আহনাফ আবার বলে উঠল, এই তিলোত্তমা বলো না। রোদেলা আর কথাই বলতে পারলো না। আহনাফের ঘুম ঘুম ভারী স্বর তাকে ভেতরে তুফান বইয়ে দিচ্ছে। আমি পরে কথা বলছি। কথাটা বলেই রোদেলা কল কেটে দিল। ফোনটা বুকের মাঝে নিয়ে লাজুক হাসলো। তার আহনাফ ভাইও তাকে ভালোবাসে। ইস, এত খুশি কই রাখবে মেয়েটা? রোদেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রোদেলা দেখতে ভারী মিষ্টি একটা মেয়ে। কত ছেলে যে তাকে প্রপোজ করে, কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দেয়, কারণ তার মন জুড়ে শুধু আহনাফ ভাই। রোদেলা বিড়বিড় করে আওড়ালো, তিলোত্তমা। এরপরে লাজুক হাসলো সে। তার এই রূপ সৌন্দর্যে অবশেষে আহনাফ ভাইয়ের চোখে পড়েছে তাহলে। সবটা কোহকে জানাতে হবে। তৎক্ষণাৎ রোদেলার ভেতরটা ছ্যাদ করে উঠল। এই যা, আহনাফ ভাইকে যেটার জন্য কল করলাম সেটাই তো বলা হলো না। ওই শালা এমপিকে যে আমার জানেমান জুতা মেরেছে সেটাই তো জানানো হলো না। শুনলে খুশিই হতেন অনেক, আবার কল করতেও লজ্জা লাগছে। ধুর। রোদেলা লাজুক হেসে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। মুখের হাসি উধাও হয়ে গেল মেয়েটার। পাখির কিচিরমিচির শব্দের জায়গায় ঢোলের শব্দে আহনাফের ঘুম ভাঙল। ধরফরিয়ে উঠে বসলো সে। চোখে ঝাপসা দেখছে সে। বাচ্চাদের মতো চোখ ডলল সে। এরপর ভারী সরে বলল, হোয়াটস রং? আহান শাহরিয়ার ঢোল বাজিয়ে নাচছিল। নাচ থামিয়ে ভদ্রলোক আহনাফের দিকে তাকালেন। এরপর টেবিল থেকে মেডেলটা নিয়ে বলল, সঠিক মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে বাছাই করার জন্য আহনাফ শাহরিয়ারকে সম্মাননা দেওয়া হলো। আহনাফ চকচক শব্দ করল। এদিকে আহান শাহরিয়ার আবার ঢোল বাজাতে লাগলো। আহনাফ কিছু বলতে নিলে আহান শাহরিয়ার ফোনটা ছুঁড়ে মারলেন তার দিকে। আহনাফ ফোনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কুহুর জুতো গিয়ে পড়েছে সাখাওয়াত আলমের চকচকে ডাকে। হোয়াট আ নিউজ! আহনাফ হাসবে না কাঁদবে বুঝল না। অজান্তেই এ মেয়ে তার মনের ইচ্ছা পূরণ করে ফেলেছে। আহনাফ হেসে ফেলল। আহান শাহরিয়ারের থেকে ঢোল নিয়ে নিজে বাজাতে লাগলো। আহান শাহরিয়ার নাচতে লাগলেন। আহান শাহরিয়ার বললেন, বৌমা কিন্তু দারুণ চমক দিয়েছে মাইরি। আহনাফ থেমে গেল হঠাৎ। এই তিলোত্তমা ঠিক আছে তো? ওই সাখাওয়াত আলম আবার ওকে কোনো ক্ষতি করেনি তো? আহান শাহরিয়ার হেসে উঠলেন এটা শুনে। রাজনীতির রও বুঝো না তুমি। ও এখন কিচ্ছু করবে না, কারণ কি জানো? আহনাফ বাবার দিকে তাকালো। এরপরই তার হাসির সাথে তাল মিলিয়ে হেসে উঠে বলল, কারণ সামনে নির্বাচন। দুজনেই হো হো করে হাসতে লাগলো। আহনাফ আবার ঢোল বাজাতে লাগলো। আহান শাহরিয়ার বললেন, বেস্ট বোমা অফ দ্য ওয়ার্ল্ড। আসার আগে শুভ কাজ করে ফেলেছে। আহনাফের ফোন বেজে উঠল হঠাৎ। আহনাফ ঢোল বাজানো থামিয়ে ফোন হাতে নিল। সে বলে উঠল, আবার কি ঝামেলা পাকালো তোমার বৌমা? ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম, ওরাই কল করেছে। বাবা দোয়া দুরুদ পড়া শুরু করো। আহান শাহরিয়ার বললেন, কল রিসিভ তো করো আগে। আহনাফ আল্লাহ আল্লাহ বলে রিসিভ করলো। গার্ড কিছু বলার আগে আহনাফ বলে উঠল, হ্যাঁ। এবার ম্যাডাম কই পড়েছে? গার্ড বলে উঠল, স্যার আপনি কিভাবে জানলেন? তুমি সব জায়গায় পড়েছো, এখন আমার প্রেমে পড়াটাই শুধু বাকি। তো আমার প্রেমে কবে পড়ছো? কোহর নিজেরও এমনটাই মনে হচ্ছে। সকালে কী সুন্দর সব কিছু ঠিকঠাক ছিল। সেও নাচতে নাচতে মামির সাথে দেখা করতে যাচ্ছিল। সামনে দিয়ে তখন হুইল চেয়ারে করে এক রোগীকে নেওয়া হচ্ছিল। তার পা ভেঙে গেছে, ফ্লোরে ছিল পানি। কোহ পিছলে ধপাস করে লোকটা ভাঙা পায়ের ওপর পড়ে। লোকটা চিৎকারে হসপিটালটা হালকা করে কেঁপে ওঠে। কিন্তু এরপর ঘটে আরেক ঘটনা। কোহ ঘটনা বুঝতে পেরে উল্টো দৌড় দেয়। লোকটার রাগ ওঠে। সে নিজেও উঠে দাঁড়ায়। কিছু পথ যেতেই থেমে যায় সে। তার পা না ভাঙা ছিল। হায় হায়, পা ঠিক হয়ে গেছে। কোহ পেছন ঘুরে তাকিয়ে নিজেও থেমে যায়। লোকটার পরিবারের লোকও হতভম্ব। এদিকে লোকটা ইয়াহু বলে একটা লাফ দিল। সবাই মিলে কুহুকে ধন্যবাদ দিল। মেয়েটা বোকা বনে গেল। তার ভাগ্য এত ভালো হলো কবে? কুহুকে অন্য মানুষকে দেখে আহনাফ তুড়ি বাজালো। কুহু বেরিয়ে এলো ভাবনার জগৎ থেকে। আপনি এসেছেন কেন? আহনাফ বলে উঠল, আমাকে দেখলে ছ্যাদ করে ওঠা কেন? ভাল লাগে না আপনাকে আমার, এই জন্যই।
আহনাফের মুখটা একটু ছোট হয়ে গেল কথাটা শুনে। কুহু দেখল তা, তবে কিছুই বলল না। হঠাৎ তখন আদিত আর আরিফ প্রবেশ করলো। আদিত বলে উঠল, ডিস্টার্ব করে ফেললাম নাকি? কুহু চোখ মুখ কুঁচকে তাকায় ওদের দিকে। এই গ্রুপটাকে ওর দেখতে ইচ্ছা করে না। আদিত আর আরিফ ওদের আনা ফুলের বুকেটা কুহুর দিকে বাড়িয়ে দিল। ভাবিজি, এটা আপনার জন্য। ভাবিজি শব্দটা কানে শুনে কুহু রাগে দৃষ্টি নিক্ষেপ করলো ওদের দিকে। আহনাফ শুধু কুহুকে দেখছে। তাকে এতটা অপছন্দ করে এই মেয়ে, কারণটা কি? এদিকে কুহু তেজি সরে বলে উঠল, এই আপনাদের কোন ভাইয়ের বউ আমি? মানে যা খুশি একটা বললেই হলো। আদিত আর আরিফ কিছু বলতে নিলে কুহু আবার বলে উঠল, আর এই এক আপনাদের বন্ধু। এত কিছু বলে এরপরও তার লজ্জা লাগে না? পেছনে পড়েই আছে সেই কবে থেকে। মানে অসুন্দর হয়েও শান্তি নেই। এই লজ্জা করেন আপনার? আপনাকে যে এত কিছু বলি। বখাটেদের মতো পেছনে পড়েই আছেন। আদিত আর আরিফ কিছু বলতে নিলে আহনাফ থামিয়ে দিল। আদিত আর আরিফের রাগ লাগছে। কত বড় সাহস এই মেয়ের! তাদের সামনে তাদেরই বন্ধুকে অপমান করে। আহনাফ ওদের দিকে তাকালো। ওরা বুঝলো। আদিত কুহুকে একটা মুখ ভেঙচি কেটে বেরিয়ে গেল। কুহু নিজেও মুখ ভেঙচি কাটল। আরিফও বেরিয়ে গেল। কুহু বলে উঠল, আপনি বসে রইলেন কেন? গন্ডারের চামড়া নাকি? একটা কথাও গায়ে লাগলো না আপনার, নির্লজ্জ বেহায়া। আহনাফের রাগ আকাশ ছুলো এবার। সে ঝুঁকে কুহুর মুখ চেপে ধরল তার শক্ত হাতের দ্বারা। কুহু চমকে উঠল। আহনাফ দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আজ যা বলেছ, দ্বিতীয়বার যেন আর এসব কথা না শুনি। আহনাফ শাহরিয়ারের রাগ সহ্য করার ক্ষমতা তোমার এখনও হয়নি তিলোত্তমা। সবসময় ভালো করে কথা বলি তার মানে এই না যে আমি ভালো মানুষ। খারাপ রূপটা দেখতে চেও না আমার। ধ্বংস হয়ে যাবে তুমি। আই রিপিট, ধ্বংস হয়ে যাবে। আহনাফ ঝটকা মেরে ছাড়ল কুহুকে। কুহু হালকা আর্তনাদ করে উঠল। আহনাফ এত জোরে চেপে ধরেছিল যে কুহুর পুরো মুখ ব্যথা করছে এখন। আজ সে ফর্সা নয় বলে, তা না হলে এতক্ষণে হয়তো মুখটা লাল হয়ে যেত মেয়েটার। চোখে জল জল করছে। সত্যি অনেকটা লেগেছে। আহনাফ দেখল তা, তবে কিছুই বলল না। কুহুর কষ্টের চেয়েও রাগ লাগছে। এ ছেলে কে হয় তাকে কষ্ট দেওয়ার? বাইরের একটা ছেলে সে। কুহু বেডের পাশে টেবিলটাতে তাকালো। পানি ভর্তি গ্লাসটার দিকে নজর গেল তার। এরপর একবার আহনাফের দিকে তাকালো সে। আকাশ আজ মেঘাচ্ছন্ন। সূর্যিমামা মেঘের আড়ালে ঢেকে আজ। রোদেলা সেদিকে এক মনে তাকিয়ে রয়েছে। তার তো সব আছে, কি নেই তার? ছোট থেকে যখন যা চেয়েছে সবই পেয়েছে। ওই দিন তার ভালোবাসার মানুষটাও তাকে নিজের মনের কথা বলেছে। তাও কেন যেন তার মনে শান্তি নেই। কেন যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু কি? রোদেলার ভাবনার মাঝেই তার ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসে। রোদেলা ফোনটা হাতে নিল। কেমন আছো পিচ্চি? রোদেলা মেসেজটা দেখল। মনে মনে একটা শয়তানি হাসি দিল সে। পাখি খাঁচায় আটকালো তবে। রোদেলা রিপ্লাই করলো, ভালো নেই আমি। অপর পাশ থেকে আরেকটা মেসেজ এলো, ও মা কেন? এমনি। অপর পাশ থেকে রিপ্লাই এলো, কল করব? রোদেলা বাঁকা হাসলো। সে বলল, আপনি তো আবার ব্যস্ত মানুষ, কল করবেন আবার? মেসেজটা সেন্ড হতে অপর পাশ থেকে কল এলো। রোদেলা বিশ্ববিজয়ের হাসি দিল। রিসিভ করলো সে। অপর পাশ থেকে সালাম দিল। রোদেলা সালামের জবাব দিল। অপর পাশ থেকে ভেসে এলো এক পুরুষালী সুর, কী হয়েছে ম্যাডামের? এই অধম কি জানতে পারে? রোদেলা মনে মনে দুইটা গালি দিয়ে হাসি মুখে উত্তর দিল, আমার আর কি হবে? কেউ তো নেই আমার। এটাই কষ্টকর ব্যাপার নয় কি? আহা, আপনার কেউ নেই? না তো। আচ্ছা তাই। হুম। আচ্ছা তাহলে কল রেখে দিই। কেন কেন? এই যে আপনার কেউ নেই, তাহলে আর আমি কথা বলে কি করব? আমি তো আপনার কেউই হই না। রোদেলার চোখ মুখ কুঁচকাল। কী পরিমাণ ফ্লার্ট করতে পারে মাইরি! বেশ কিছুক্ষণ কথা হলো দুজনার। কল কাটতেই রোদেলা 4-5টা গালি দিল। শালার ভাই, এবার তোকে এই রোদেলা শাহরিয়ার বোঝাবে যে ছ্যাঁকা কী, কত প্রকার ও কী কী। কল করে করে মেয়েদের সাথে ফ্ল্যাট করা তোর খুঁচিয়ে দেবো আমি। প্রতিশোধ যদি না নিয়েছি তাহলে আমার নাম রোদেলা শাহরিয়ার না। রোদেলা বিছানা থেকে নামলো। রেডি হয়ে ব্যাগপত্র গোছালো সে। কুহুর উপর দিয়ে এত কিছু গেল আর সে এখনও দেখাই করতে পারল না। তাই আজকে যাবে সে। কত কথা বাকি তার। আহনাফ ভাই তার মনের কথা বলেছে শুনলে মেয়েটা যে কী করবে। রোদেলা লাজুক হাসলো। আহনাফ বহু কষ্টে নিজেকে ঠান্ডা করলো। বেশি করে ফেলেছে সে। কুহুর কাঁধে হাত রাখতে যাবে ঠিক তখন কুহু পানির গ্লাসটা নিয়ে আহনাফের মুখে গ্লাসের সবটা পানি ছুঁড়ে মারে। আহনাফ চোখ বুজে রাখলো। হাতটা শক্ত হয়ে গেল। জীবনে প্রথম এহেন ঘটনা শিকার হয়েছে সে। আহনাফ নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। কিন্তু কুহু যেন আজ পণ করেছে যে সে আহনাফকে রাগ কন্ট্রোল করতেই দেবে না। কুহু তেজি সুরে বলে উঠল, আপনার সাহস কী করে হলো আমাকে টাচ করার? কিছু বলি না দেখে কি মাথায় উঠে গেছেন? কতবার ভালো করে বলেছি আমার পিছু ছেড়ে দিন। কানে ঢোকে না কথা। কানে খাটো আপনি? শুনে রাখুন একটা কথা,
আমি কুহু শেখ কখনো আপনার হব না, দরকার পড়লে মরে যাব, তাও আপনা। আহনাফ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। কুহুর গলা চেপে ধরল সে, দাঁতে দাঁত চেপে বলল, তুই তো দেখি আমার শত্রুর থেকেও ডেঞ্জারাস, আমাকে তিলে তিলে মারার জন্য। নিজে মরতে চাইছিস আগে, তাই না? কিন্তু তা তো হবে না সুইট হার্ট। আহনাফ শাহরিয়ার যে তোকে নিজের করেই ছাড়বে। কুহু আহনাফের হাত সরানোর চেষ্টা করতে লাগলো। মনে মনে বলে উঠল, তুই নিজেই তো আমাকে মেরে ফেলবি রে হতচ্ছাড়া, শালা গলা ছাড় আমার, আমি মরবো না আল্লাহ। কুহু আহনাফের পিঠে থাপ্পড় মারতে লাগলো। মাথা কাজ করছে না, সে শুধু চেষ্টা করছে আহনাফের থেকে নিজেকে বাঁচাতে। এদিকে আদিত ধৈর্য ধরতে না পেরে ভেতরে উঁকি মারল। আহনাফের দানবীয় শরীরের আড়ালে কুহুর ছোট্ট দেহটা দেখতে পেল না সে। সে শুধু দেখল আহনাফ কুহুর দিকে ঝুঁকে রয়েছে, আর কুহু আহনাফের পিঠ চাপড়াচ্ছে। মুখে হাত দিয়ে ফেলল সে, চোখগুলো রসগোল্লা হয়ে গেল তার। তার উপর দিয়ে আরিফ উকি দিল, তারও চক্ষু চড়ক গাছ। শালা তাদের বের করে দিয়ে রোমান্স করছে, কত বড় ফুসফুস তার। আদিত সময় নষ্ট করে না, ফোন বের করে ছবি তুলে ফেলল কয়েকটা। আদিত আস্তে করে বলে উঠল, ছোট্ট মানুষ, এত বেশি নিতে পারবে না, ছেড়ে দে না এবার হতচ্ছাড়া। আহা, কীভাবে পিঠ চাপড়াচ্ছে মেয়েটা, কতই না কষ্ট হচ্ছে, এবার তো ছেড়ে দে শালা। আদিত আরও কয়েকটা ছবি তুলল। তার ছবি তোলার মাঝে আহনাফ ছেড়ে দিল কুহুকে। সরে এলো সে। কুহু কাশতে লাগলো অনবরত, আরেকটু হলে সে পটল তুলত আজ। এদিকে আদিত আর আরিফ বোকা বনে গেল। ঝাটকা খেলো দুজন। তার মানে আহনাফ কুহুর গলা চেপে ধরেছিল আর তারা সেটা এনজয় করছিল। ওরা দুজন আস্তে করে কেটে পড়ল। মিস্টার আয়ান। আয়ান চোখ বুজেছিল, নাতাশার ডাকে তাকায় সে। আরে নাতাশা, কেমন আছেন? নাতাশা পাশে বসলো, এরপর বলল, আমি ভালোই থাকি সবসময়, আপনার কি অবস্থা এটা বলুন। আপনার বোন তো দারুণ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আয়ান মুখ কুচকালো, বোন, শি ইজ নট মাই সিস্টার। নাতাশার দুষ্ট চোখে তাকালো, আয়ানকে মৃদু ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, আয়ান লাজুক হাসলো। নাতাশার ভেতরে আগুন জ্বলে উঠলো তা দেখে। দেখো কেমন হাসছে, তার ভেতরে আগুন লাগিয়ে দিয়ে এখন এ ছোকরা হাসছে। সে রাগ মিশ্রিত স্বরে বলে উঠল, হুম। জোরে জোরে আয়নের বাহুতে ধাক্কা মারতে লাগলো সে। আয়নের হাসি উধাও হয়ে গেল। আয়ন হালকা হেসে বলল, হ্যাঁ ওই আর কি। নাতাশা থামছে না, সে ধাক্কাতেই আছে। আয়ন বলে উঠল, মিস নাতাশা, পড়ে যাব তো। নাতাশা এখনও হুম করছে, তাকে ধাক্কাচ্ছে। রাগ কমছে না মেয়েটার। এক পর্যায়ে সে হুম করতে করতে আয়নকে জোরে একটা ধাক্কা মেরে বসে। ধাক্কাটা এত জোরে ছিল যে আয়ন বেড থেকে নিচে পড়ে যায়। এদিকে নাতাশা এখনও হুম করছে, তফাৎ বলতে শুধু ধাক্কাচ্ছে না। এখন আয়ান চেঁচিয়ে উঠল, আরে ছাতার মাথা, কি হুম করতেছেন, আমাকে তুলুন, ওরে বাবা গো। নাতাশা যেন হুঁশে ফিরে এলো। সে বলে উঠল, ওহ নো মিস্টার আয়ান, আপনি নিচে পড়ে গেছেন, আপনি নিচে কি করছেন? আয়ান ছ্যাদ করে উঠল কথাটা শুনে, আরে আপনিই তো হুম করতে ধাক্কাতে ধাক্কাতে নিচে ফেলে দিলেন। আমার ভাঙ্গা হাত আবার ভাঙলো বোধ হয়, ও বাবা। নাতাশা গিয়ে আয়ানকে ধরে ওঠালো। আয়ান বিছানায় বসে ব্যথায় কোকাতে লাগলো। নাতাশা বলল, আমি ডাক্তারকে ডেকে আনছি। আয়ান বলে উঠল, না থাক, খুব উপকার করেছেন আপনি আমার। নাতাশার মুখটা ছোট হয়ে গেল। আয়ান বলে উঠল, আপনার কি হয়েছিল বলুন তো মিস নাতাশা, ভূত টুত ধরেছিল নাকি? নাতাশা কিছু বলল না। আয়ান বুঝলো সে অভিমান করেছে। বন্ধুকে যদি দুইটা কথা বলতেই না পারি তাহলে কিসের বন্ধু হলেন? নাতাশা মুখভঙ্গি একই রকম রেখে বলল, কে বলেছে বলতে পারবেন না? আসলে সেটা না, আপনি আমার জন্য আঘাত পেলেন তাই আর কি। আরে ধুর, আপনার কি আমাকে এতটাই উইক মনে হয় যে পড়ে গেলেই ব্যথা পাবো? আমি প্রতিদিনই এক্সারসাইজ করি, এসব ছোটোখাটো আঘাত লাগে না আমার। নাতাশার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, সত্যিই লাগেনি? আয়ান বলল, আরে না, আপনার কোনো ধারণাই নেই আমার বডির ব্যাপারে। নাতাশা আয়ানের ব্যান্ডেজকৃত হাতটাকে জোরে থাবা বসিয়ে বলল, আরে মিয়া, আগে বলবেন না। আয়ান জোরে চেঁচিয়ে উঠল। এবার নাতাশা বেড থেকে পড়ে গেল। আয়ানের মনে হচ্ছে তার হাতটা অবশ হয়ে গেছে। হবে নাই বা কেন, প্রথম থেকে ব্যান্ডেজ ছিল। এরপর অ্যাম্বুলেন্স থেকে কুহু লাথি মারল, একটু আগে ধরম করে পড়ল, এখন আবার থাবা বসিয়েছে। আয়ান চিৎকার থামিয়ে নাতাশার দিকে তাকালো। একটু আগে ভাব নিয়ে বলেছে যে এসব ছোটোখাটো আঘাত তার লাগে না। এখন কি বলবে সে? না, মান সম্মান বাঁচাতে হবে। আয়ান বহু কষ্টে হাসল। নাতাশা অদ্ভুত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। আয়ান হেসে বলল, অনেক দিন করে ধরে সারেগাম প্র্যাকটিস করি না, আজকে একটু করলাম আর কি, সুন্দর হয়েছে না? নাতাশা মেকি হেসে ওপর নিচ মাথা নাড়ালো। আয়ান দুষ্ট হেসে এবার বলল, ওহ নো মিস নাতাশা, আপনি নিচে কি করছেন? নাতাশা হাসবে না কাঁদবে বুঝল না। তার কথাই তাকে শোনালো। নাতাশা উঠে দাঁড়ালো। হঠাৎ কোথা থেকে একটা আরশোলা উড়ে এলো তখন। নাতাশা তা দেখে চেঁচিয়ে উঠে আয়নের ব্যান্ডেজ ধরে হাতের উপর লাফিয়ে বসলো।
দুজন একসাথে চেঁচাচ্ছে, এখন যেন চেঁচানোর কম্পিটিশন চলছে। এদের চেঁচানো শুনে নার্সটা দৌড়ে এলো। এটা হসপিটাল, মাথায় রাখবেন প্লিজ। আপনারা কি করছেন এসব? নাতাশা আয়ানের গলা জড়িয়ে ধরেছিল। নার্সের কথা শুনে দুজন একে অপরের দিকে তাকালো। আয়ান কথা বলতে পারছে না, সে ইশারায় ওর হাতের উপর থেকে নামতে বলল। নাতাশা বুঝতেই চমকে গেল। সে দ্রুত চলে এলো। এরপর সে বলে উঠল, আপনারা যা ভাবছেন তা নয়, আপনারা ভুল ভাবছেন। তাহলে আপনারা চেঁচাচ্ছিলেন কেন? নাতাশা আর আয়ান একে অপরের দিকে তাকালো। এরপর একসাথে বলে উঠল, সারগাম প্র্যাকটিস করছিলাম। সুন্দর হয়েছে না? আপনি কি মানুষ? দেখে তো তাই মনে হচ্ছে। কুহুর রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। আহনাফের নিজেরও রাগ উঠেছে আজ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে দুজন যেন চোখে চোখে একে অপরকে শাসাচ্ছে। হঠাৎই আহনাফ ঠোঁট চোকা করে চুমু ছুড়ল তার দিকে। কুহু বলে উঠল, ছি, অশ্লীল বেটা। আহনাফ এই কথা শুনে কুহুর দিকে ঝুঁকল। অশ্লীল বললে কেন? আর ছি বা কেন বলে? ফাইভ। কুহু আহনাফের দিকে তাকাতে পারে না। আহনাফের নিঃশ্বাস একদম কুহুর মুখে আছড়ে পড়েছে। কুহু যথাসাধ্য দূরে থাকার প্রয়াস চালাচ্ছে। আহনাফ হাসছে, তবে সেই হাসি অপ্রকাশ্য। ঠোঁটের ভাঁজে লুকিয়ে সেই হাসি। কুহুকে নার্ভাস হতে দেখে আহনাফ আরও এগিয়ে গেল ওর দিকে। মজাই লাগছে তার কাছে। আহনাফ বলে উঠল, আমার দিকে তাকাও তিলোত্তমা। তিলোত্তমা। কুহু কিছুতেই এই ডাক উপেক্ষা করতে পারে না। কেন পারে না তার জানা নেই। সে তাকালো আহনাফের দিকে, তবে বেশিক্ষণ তা মোহিত নয়নে তাকিয়ে থাকতে পারল না সে। সরিয়ে নিল নিজের অক্ষি যুগল। আহনাফের কেমন যেন নেশা লেগে গেছে। তার নজর গিয়ে আটকেছে কুহুর গোলাপি অধৈর্যরায়। বড্ড টানছে তাকে। আহনাফ জায়গা পরিস্থিতি ভুলে বসল। সে কুহুর ওষ্ঠের দিকে অগ্রসর হতে লাগলো। ঠিক তখন দরজা খোলার শব্দ হলো। চমকে উঠল দুজন। বেবি জানিস কি হয়ে? রোদেলা থমকে গেল। পুরো কথা বলতে পারল না সে। আহনাফ ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। রোদেলা হতভম্ব। এমন একটা মুহূর্তের জন্য সে তৈরি ছিল না। এদিকে কুহুর অন্তরাত্মা কেঁপে উঠল। রোদ? ও কোথা থেকে আসলো? চক্ষু চড়ক গাছ তার। রোদ যদি ভুল বুঝে থাকে, তাদের বন্ধুত্ব যদি এই খাটাসের জন্য ফাটল ধরে।